ঘটে যায়, তার ফলে কি হয় সোশ্যাল সায়েন্স সে রিসার্চ ভীষণ কঠিন। মানে আমি এই স্যার যে বলছেন যে সোশ্যাল সায়েন্সের রিসার্চ করতে পারাটা, আমি ভাবছি যে কেমিস্ট্রির মতনই করবো, এরকম করে করে আমি জিনিসপত্র করে, কিন্তু পরে দেখলাম যে সোশ্যাল সায়েন্সের রিসার্চ সত্যি ভীষণ একটা কঠিন জায়গা। তো যাই হোক আমি করেছি। তারপরে কি হলো, ডেভিনিয়ারে থাকতে থাকতে বললো যে প্রিন্সিপাল হলে বিএড কলেজের এডুকেশন পিএইচডি থাকতে হবে কম্পালসারি। আমি কেমিস্ট্রিতে তখন পিএইচডি করেছি, কলেজ সার্টিফিকেশন নেয়নি। তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটা বিশেষ আবেদন জানালাম যে আমাকে পারমিশন দেওয়া হোক, আমি এডুকেশনে পিএইচডি করবো। তো ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ম হচ্ছে যে আমার বিএসসি এমএসসি বিএড এমএড ক্যালকাটা ইউনিভার্সিটি, কেমিস্ট্রি পিএইচডিও ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটিতে নর্ম নেই যে কোনো একজন ছাত্র একই ইউনিভার্সিটিতে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে দুটো পিএইচডি করতে পারবে। তা আমি বললাম বিপদে, আমি বললাম যে আমি তো স্যার ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র। তো সেই সময় যিনি ভাইস চ্যান্সেলার ছিলেন এই আমাদের স্যার আর রেজিস্ট্রার স্যার, কিছুতেই আমরা পারমিশন, আমি হচ্ছি প্রথম স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটি যাকে অনুমতি দেওয়া হলো যে তুমি এডুকেশনাল পিএইচডিও করতে পারবে কেমিস্ট্রি পিএইচডি পরে। তারপরে অনেকেই ক্যালকাটা ইউনিভার্সিটিতে এরকম বিভিন্ন ফিল্ডে দুটো করে পিএইচডি করা শুরু করেছে। তো এইটা কেন গল্পটা বললাম, এই গল্পটার মধ্যে দিয়ে আমি আমার নিজের বাহাদুরির কথা বলছি, আমার ভালো লাগার কথাটা বললাম যে সোশ্যাল সায়েন্সে আমি তো কেমিস্ট্রিতেও, আর আমাকে বিএডে পড়াতে হচ্ছে, বিএডটা শিক্ষা বিজ্ঞান। এই যে শিক্ষা বিজ্ঞানের যে রিসার্চ, শিক্ষা বিজ্ঞানের যে অন্য দিক আছে, ধারা আছে, তাহলে সেটা কি, মানে কেমিস্ট্রি সায়েন্স যেটা বলি, কেমিস্ট্রি সায়েন্সের উপরে বা রসায়ন বিদ্যার উপরে যে রিসার্চ, সেটা হচ্ছে একদম পিওর সায়েন্সের উপরে রিসার্চ। তাহলে সোশ্যাল সায়েন্সের সঙ্গে ন্যাচারাল সায়েন্স, এটা দেখতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে রিসার্চ মেথোডলজিগুলো তখন চালু হয়ে গেল, যে রিসার্চ মেথোডলজিটা সবাইকে শিখতাম। আমি কেমিস্ট্রি পিএইচডি করেছি উইদাউট নোয়িং দ্য রিসার্চ মেথোডলজি। আমাকে একদম স্যার পরপর গাইড করেছেন, আমি সিনিয়রদের কাছ থেকে জেনেছি এইভাবে কাজ করতে হবে। এখন ধরতে পারছি যে কোনো একটা রিসার্চ করতে গেলে কোনভাবে কাজ করতে হবে। তা আজকে আমি এই রিসার্চে যাওয়ার আগে একটু জেনারেলি রিসার্চের কথা বলবো। স্যার আপনাদের এবার রিসার্চের কথাই শুরু করি একবারে, কারণ এটা তো ঠিক যে তেমনি বীরভূম অঞ্চলে যেখানে লাল মাটির দেশ, সেখানকার মাটির তলার আন্ডারগ্রাউন্ড জল যখন খাচ্ছে, লোকজন তো বুঝতে পারছে না জলটা স্বচ্ছ, কিন্তু তার মধ্যে যে আর্সেনিক আছে, তার মধ্যে যে ফ্লোরাইড আছে, এটা ধরতে পারছে না। ফলে কি হলো, ওই ফ্লোরাইডযুক্ত জল তারা খেতে শুরু করলো, ফলে তাদের হাড় ভেঙে যেত না, হাড় ভঙ্গুর হয়ে গেল। ক্যালসিয়াম, আমাদের হাড়ের তো ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম ফসফেট, ও ক্যালসিয়ামের ফসফেটের সঙ্গে ফ্লোরাইড মিলিয়ে আমরা ক্যালসিয়াম ফ্লোরাইড হয়ে গিয়ে হাড়গুলো ভঙ্গুর হয়ে যেতে থাকবে, ফলে অনেক মানুষ তাড়াতাড়ি দ্রুত পঙ্গু হয়ে যেতে থাকবে। এই দুটো প্রবলেম আমি যখন কেমিস্ট্রি রিসার্চ করছি, তখন 1990-99 সাল থেকে আইডেন্টিফাই করতে শুরু করেছি, তো সেরকম জায়গায় দেখলাম যে আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার, এই ড্রিঙ্কিং ওয়াটারটাকে আর্সেনিক মুক্ত করা যায় কি করে, টিউবওয়েলের জলটা। তাহলে এটা হচ্ছে একটা প্রবলেম। তাহলে আইডেন্টিফাই করলাম যে এইভাবে আমি একটা আর্সেনিকের প্রবলেমটাকে আইডেন্টিফাই করেছি। আমার রাজ্যের এই 10 কোটি মানুষের এই একটা সমস্যা রয়েছে যে যাদবপুরেও এই বিস্তীর্ণ অঞ্চলে উপরে কাজ করছে ন্যানো গোল্ড পার্টিকেলের উপরে, আয়ারল্যান্ডের ডাবলিন ইউনিভার্সিটিতে। ঠিক আছে, 21 সালে করোনার পরে পড়ে গেছে। তা যাক, সে আমার ভালো লাগার পড়ানোর জন্য সে কেমিস্ট্রিটাই পড়লো। বলবো তুমি এমন করে পড়িয়েছো, ওখানে যখন ইউনিভার্সিটিতে পড়ায় তুমি খুব চাপ দিয়ে আমাকে পড়াতে বলে এখন নিজে আমি কেমিস্ট্রিটা পড়াতে পারছি। আমি এই যে কোয়ালিটিটা আমার দরকার, এই কোয়ালিটিটা যদি তৈরি করে দিতে পারি ছাত্রছাত্রীদের, তাহলে তারা সারা বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে ভালো কাজ করবে। তো এই আমাদের যে শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে এইরকমভাবে আইডেন্টিফাই অফ দ্য প্রবলেম কী জায়গায় হতে পারে, আমরা শিক্ষা বিজ্ঞানের কোনটা কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চ, যে কোন কোশ্চেন করলে গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্ট করে আমি ওই ছাত্রদের আইকিউটা হিসাব করতে পারবো। আইকিউটা আমরা তো জানি যে মেন্টাল এজ বাই লজিক্যাল এজ, এই আইকিউ এর ভ্যালু। তাহলে মেন্টাল এজে বার করতে গেলে যে কোশ্চেনগুলো দিতে হবে, সেটা বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন রকম, তার সাধারণ জ্ঞান থেকে দিতে হবে। এই কাজটা রিসার্চটা কিন্তু খুব কঠিন কাজ এবং এটা খুব ফান্ডামেন্টাল কাজ। তাহলে এই ধরনের কাজকে আমরা ফান্ডামেন্টাল রিসার্চের মধ্যে ফেলি। আর এক ধরনের রিসার্চ হচ্ছে যেটাকে বলা হয় অ্যাপ্লাইড ওরিয়েন্টেড। এই কোন পদ্ধতিতে পড়ালে ভালো হবে, পিপিটি মডেলে পড়াবো নাকি না ল্যাবরেটরি মেথডে পড়াবো না এক্সকারশন মেথডে পড়াবো, ইত্যাদি বিভিন্ন মেথড আছে বিভিন্ন কন্টেন্টের জন্য। মানে জিওগ্রাফি যদি সেভেন, আমি ফিল্ড স্টাডি করালে ভালো এফেক্ট হবে, না ল্যাবরেটরিতে করলে ভালো এফেক্ট হবে, না থিওরিটিক্যাল পড়ালে ভালো এফেক্ট হবে। এইগুলোকে আমরা বলি এক্সপেরিমেন্টাল রিসার্চ। এটা আরেকটা দিক। আর এই ধরনের রিসার্চের পাশাপাশি আরেকটা রিসার্চ উঠে এসেছে, সেটার নামই হচ্ছে যে অ্যাকশন রিসার্চ। এটা কি সেটা নিয়ে
বাবা এখানে সব কোর্স 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স, ফলে গ্লোবালি ওরা 4 বছরের পরে 4 বছরের মধ্যে এমন শিখিয়ে দেয় যে ও একজন রিসার্চে ঢুকতে পারে। আর সেই মডেলটাই আমাদের দেশে নিয়েছে, যে কারণ আমাদের ছেলে মেয়েরা এখানে কি 3 বছর কোর্স করে যেই বাইরে পড়তে ভর্তি হতে পারছে, তাকে তখন বলছে তোমাকে আরেকটা 1 বছরের কোর্স মানে পড়তে হবে এবং সেটা নিজের খরচায় করতে হবে, সেটা আমাদের ছেলে মেয়েদের খরচায় হয়ে উঠছে না। ফলে বেশিরভাগ ছেলে মেয়েকে এখানে এমএসসি 2 বছর পড়ে তারপর ওখানে যেয়ে ভর্তি হতে পারছে কোনো জায়গায় ঢুকতে গেলে। তো এইটাকে গ্লোবালি যখন দেখা হলো তখনই আমাদের মনে হলো যে আমাদের দেশের সিলেবাসের কারিকুলামের ফ্রেমটা অন্তত গ্র্যাজুয়েশন লেভেলটা 4 বছর করতেই হবে, যাতে দেখবেন যে মাস্টার ডিগ্রি এখন 1 বছরে করে দিয়েছে এবং বলছে যে 4 বছরের পরে সে রিসার্চে ঢুকতে পারবে। এরকম কথাগুলো এনইপিতে আসছে 2020-তে। এই কথাগুলো আসার কারণ হচ্ছে সামগ্রিকভাবে এই রিসার্চটাকে দেখা যে গ্লোবালি কীভাবে পড়াশোনা চলছে, তো ওই জন্য সেখানেও একটা রিসার্চ এডুকেশনের চেঞ্জ হয়। তো কেমিস্ট্রি, তাহলে আমি বুঝতে পারি যে কেমিস্ট্রি সায়েন্স নিয়ে যখন রিসার্চ করলাম তখন আর্সেনিকের প্রবলেম, ফ্লোরিনের প্রবলেম, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার প্রবলেম বা ওই যে ড্রাগ ডিজাইনিং প্রবলেম, যে আমরা অসুখ করেছে। আমি আরেকটা ফিল্ডে যে অ্যাটেন্ডেন্সের খারাপ, কিন্তু পরবর্তীকালে ধরুন ইমিডিয়েট প্রবলেম হচ্ছে যে আমরা যেটা শেখাচ্ছি, ধরুন সাইকোলজি পড়াচ্ছেন, আমরা তো কেউ এডুকেশন সাইকোলজি লোক না, আমরাও নয়, আমরা এডুকেশন সাইকোলজি শেখাতে গিয়ে সেকেন্ড পেপারে যদি এডুকেশন সাইকোলজি থাকে সেই পেপারটায় ছাত্রছাত্রীদের পারফরমেন্স খারাপ হচ্ছে খুব, হয়তো সেইটা আমাদের কলেজের ছাত্রছাত্রীরা কেন সেকেন্ড পেপারে বিলো একটা 50% নাম্বার পাচ্ছে, সেটা আমরা একটা রিসার্চ করতে চাই যে হয় স্যারের সাইকোলজি পড়ানোটা বুঝতে পারছেন না, নাকি না কোনো ল্যাবরেটরি দরকার, সাইকোলজি ল্যাবরেটরি দিলে আরও ভালো করে বুঝতে পারতেন ইত্যাদি। তাহলে এরকম বিভিন্ন জায়গায় রয়েছে যে জায়গাগুলো আমরা বার করতে পারি। এখন আমাদের যারা ডিএলএড এবং বিএড এর টিচার আছে তারা বলবেন স্যার এটা তো কলেজের টিচাররা রিসার্চ করেন, এটা আমাদের তো কোনো রিসার্চের বিষয় না। তাহলে স্কুল তো একটা অর্গানাইজেশন, স্কুল থেকে ভালো ছাত্র বেরোলে তবে একটা কলেজ ভালো চলবে। তাহলে স্কুলের এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে করোনা চলাকালীন এই প্রবলেমটা তৈরি হয়েছে বেশি করে, যে ক্লাসে না আসা, শিক্ষকদের পড়াশোনা না আসা। স্যার ওটা আমি ইউটিউবে শুনে নিচ্ছি, ওটা আমি খুব ভালো জানি, আপনার ক্লাসটা না করলেও চলবে। আর আমিও জোর করে তাকে আটকাতে পারছি না যে না, তাহলে আমাকে করে এনেছি যে যাকে একটু বলতে সুবিধা হবে। এই দেখুন হিস্ট্রি অফ অ্যাকশন রিসার্চ ট্রেসেস ব্যাক ইন 1940s। সেখানে বলছে যে দি ফার্স্ট আইডেন্টিফাইড স্টার্টিং পয়েন্ট ফর অ্যাকশন রিসার্চ ওয়াজ লেড বাই জন কুইয়ার, who was the Commissioner of Indian Affairs from 1936 to 1945. ঠিক এই রকমই আমি অনেক ঘটনা বার করছি, যেমন এখানে কার্ড লুই 1890-1947, who is often referred as the originator of action research, was the first to apply psychological ideas to practical areas. আমরা যা শিখেছি সাইকোলজিক্যাল, আমাদের কি হচ্ছে যারা তোমরা বিএড করছো তোমাদের কি হচ্ছে এতদিন তোমরা নিজের সার্টিফিকেট করছো, মানে তোমরা বলে ফেলছি আপনারা হবে শিক্ষককে আমাদের মর্যাদা দিয়ে আপনি করতে হবে। তো আমরা যেখানে পড়েছেন সেখানে সাবজেক্টেই পড়েছেন, কিন্তু কখন টিকিট কেটে চলে যাচ্ছে তোমার কাছে, তোমার কোনো খারাপ লাগবে না। 1 মাস হয়ে গেছে ওই লন্ডন, আয়ারল্যান্ড, ডাবলিন, স্কটল্যান্ড আর ডেনমার্ক বসে ঘুরে ওকে স্যারেদের সঙ্গে দেখা করে বলে এসেছি স্যার যে স্যার দেখবেন যদি ছেলেটা পিএইচডিটা শেষ করে, মানে প্রফুল্লচন্দ্র রায় আর এই জগৎসিং বোস এরা না গেছেন। আমি বলে দেবো ছেলেকে দেখো ওনাদের বাবারা কেউ আসেন, আমরা কিন্তু এসেছি বাবা তোমার এসেছে তুমি এখানে শেষ করতে হবে, সেখানে চলে যাবো না হঠাৎ করে। তো এই যে ইমিডিয়েট প্রবলেম হতেই তো অনেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছে না, তো সেটাকে ইমিডিয়েটলি সলভ করার যে পদ্ধতি, তা আমি ফেসবুকে ওই সব গল্প আমাদের লিখেছি বিভিন্ন ইউনিভার্সিটি দেখিয়ে কীভাবে আমাদের দেশের লোকেরা যে ওখানে যে পড়াশোনা করেছিল। তো এই জন্যে আমি বলছি যে সাইকোলজিক্যাল কথাটা বলা যায়, সাইকোলজিক্যাল আইডিয়াস টু প্র্যাকটিক্যাল এডিওস, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা টিচাররা আমাদের কিন্তু এমপ্যাথেটিক হতে হবে, অন্যের মন বুঝতে শিখতে হবে, কারণ অন্যের নাম বুঝলে কি হবে দেখবেন অঙ্কের ক্লাসটা আর ইংরেজি ক্লাসটা ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ভয় পায়। অঙ্কের স্যার অঙ্ক কষে দিয়ে চলে গেল, ঠিক আছে একটা অঙ্ক হয়ে গেল তুই করছিস, পরে দ্বিতীয় অঙ্ক চলে আবার দ্বিতীয় অঙ্ক করতে 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 চলে গেল, মানে ও বুঝলো না যে পরের স্টেপটা যোগ হলো না বিয়োগ হলো না ভাগ হলো না গুণ হলো না, একসঙ্গে সবকটা এটা শুধু আমাদের দেশে হয়নি, এই প্রবলেম পড়াশোনার দেশের প্রবলেম আমেরিকাতেও আছে। ওদের দেশে ছিল এই যে আমাদের দেশ থেকে যে এত নাসাতে গবেষণা করতে যাচ্ছে, ওদের কেউ গবেষণা করতে নেই, খুব কম জন, মানে বেশিরভাগ এখানকার যে আমেরিকা এত হুমকি ছাড়ছে, কিন্তু ব্যাটা বুঝতে পারছে না যে আমাদের ইন্ডিয়ানরা যদি চলে আসে ওদের গবেষণার পা উঠে যাবে, কেউ করার মতন নেই। তাও কালকে আমার এক ছাত্রী আমার বিএড কলেজ থেকে
আমার বাণীপুর গভর্নমেন্ট বিএড কলেজ থেকে আমি দুজন ছাত্রীকে পাঠিয়েছি। আমার ফিজিক্স একজন, কেমিস্ট্রি একজন, এই 22 সালে একজন গেছে, 23 সালে একজন গেছে পিএইচডি করতে। একজন বেলজিয়াম গেছিল, একজন জার্মান। একজন ফিজিক্সের বেলজিয়াম গেছিল, পরে সে জার্মানিতে এসেছে, সে কালকে দেখা করতে এসেছে। সে হয়েছে কি, সে মেয়েটি উড়িষ্যার, আমাদের কলেজে বিএড করেছে। সে এসে আমার কাছে কিছুতেই আর মুখ খুলতে পারত না। তাকে আমি খুব কায়দা কারণ করে বলে বুঝিয়ে, বাংলাতে বলতেই পারতো না, ইংরেজিতে সব ক্লাস হতো। Define action research as a form of collective reflective inquiry undertaken by participants in social situations in order to improve the relation, rationality and justice of their own social or educational practices, as well as their understanding of these practices and the situation in which these practices are carried out. এখানে যেটা হচ্ছে যে রিফ্লেক্টিভ ইনকোয়ারি, মানে আমরা মাথায় একটা খেলে গেল ছেলেগুলো কেন বর্গমূল শিখতে পারছে না, কোথায় আমার অসুবিধা হচ্ছে কনসেপ্ট। এটা ম্যাথমেটিক্সের টিচারের রিফ্লেক্টিভ ইনকোয়ারি, যে আমি যতই শেখাই ওই মাত্র 3-4 জন শিখছে, আমি শেখাচ্ছি 40 জনকে, তাহলে কেন 40 জন শিখবেন আমার রিফ্লেক্টিভ, মানে আমার তাহলে কোন মেথডে পড়ালে আমরা বর্গমূলটা শিখবে। ওই জন্য বলছি রিফ্লেক্টিভ ইনকোয়ারি আন্ডারটেকেন বাই পার্টিসিপেন্টস ইন সোশ্যাল সিচুয়েশনস ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য rationality and justice of their own social and educational practices. এটা একটা দিক। এর ডেফিনিশন, সেকেন্ড ডেফিনিশন দেখুন যে কার এন্ড কেমিন্স 1986 এ বলছেন just an action research is a deliberate process for emancipating practitioners from the offense unseen contents to assumption, habits and precedent. এই কথাগুলোর মধ্যে দিয়ে ওনারা বলছে যে ইমিডিয়েট প্রবলেম কি আছে সেইগুলোকে আইডেন্টিফাই করা এবং তাকে কাজে লাগানো। চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাই, যে একটু ডিসকাশনেতে আসি। ডিসকাশনেতে বলেছে যে এই অ্যাকশন রিসার্চ ইন এডুকেশন ইজ এ প্রসেস হয় এডুকেটর্স, আপনারা যারা বিএড কলেজে পড়াচ্ছি বা ডিএলএড কলেজে পড়াচ্ছি তার দিকে আপনারা অধ্যাপক বলা থেকে বলবেন যে টিচার এডুকেটর। আমরা ট্রেনিং টিচারতে মাইক্রো সেকেন্ডে হিসেব হবে, আর এ ভালো এ খারাপ এটা কিন্তু আমরা একদম এক্স্যাক্টলি বলতে পারবো যে ওর থেকে কতটা ভালো, ওর থেকে কতটা খারাপ। এই যে সোশ্যাল সায়েন্সের যে রিসার্চ সেই জন্য আমরা ওই রেশিও স্কেলে করতে পারি না, আমরা সবসময় করি কি ইন্টারভাল বা অর্ডিনাল স্কেলে করি। কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্টের সঙ্গে সেকেন্ডের যে নাম্বার ডিফারেন্স, সেকেন্ডের সঙ্গে থার্ডের কি একই নাম্বার ডিফারেন্স, থার্ডের সঙ্গে কি ফোর্থের একই নাম্বার ডিফারেন্স, তা তো নয়। এই জন্য আমাদের ক্ষেত্রে একে এর থেকে ভালো বলছি, মানে সেকেন্ড বয় পাশাপাশি আছে, যে একজন 99 পেয়েছে একজন 98 পেয়েছে, কিন্তু যে থার্ড বয় সে 87 পেয়েছে। তাহলে আমরা কি বলবো যে এই যে 90 এর কাছাকাছি যারা পেয়েছে বা 90 এর উপর পেয়েছে তারা একটা ক্যাটাগরি, 80 থেকে 90 এর মধ্যে একটা ক্যাটাগরি। আমরা এও দেখতে পারি, এমন হতে পারে যে যে 80 থেকে 100 এর মধ্যে যারা পেয়েছে তারা একই রকমের ছিল, তাই না? এই জন্য আমরা এই জায়গায় তখন বলতে পারছি যে 99 পেয়েছে সেই সবচেয়ে বেস্ট, আর যে 87 পেয়েছে সে খারাপ, এটা বলা যাবে, তাই না? এই ধরনের স্কেলকে আমরা বলবো ইন্টারভাল স্কেল। এই ধরনের স্কেলের ক্ষেত্রে আমরা বলবো যে মোটামুটি ওই জন্য আমাদের গ্রেডিং সিস্টেম চালু হলো ভ্যালুয়েট সিস্টেমে, তাই তো? আমরা আর বলতে পারছি না যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে মানে দেখুন ওখানে আমরা কি করি 5টা আমের সঙ্গে 6টা আপেল যোগ করে দিই, বাংলার নাম্বারের সঙ্গে অঙ্কের নাম্বার যোগ করছি, অঙ্কের নাম্বারের সঙ্গে ইতিহাস নাম্বার যোগ করছি। যে বাংলায় 99 পেয়েছে সে অঙ্কে 47 পেয়েছে, আর জুড়ে দিয়ে বলুন ও হাইস্ট হয়ে গেছে ওই মাধ্যমিকে ফার্স্ট। আরে বাবা কিন্তু অঙ্কে কাঁচা, অঙ্কে তো বিলো 50% পেয়েছে, তাহলে আমাকে কি করে মাধ্যমিকে আমি ফার্স্ট বললাম? সেই চলে যায়, শীতকালে আসে আর তারপরে চলে যায়। তাদের এডুকেশনটাকে কি করে এনরিচ করা যায় তাই নিয়ে আমি একটা আর্টিকেল ঠিক করলেন, গবেষণা করে তাদের কি করে স্কুলে আনা যায়। তাদের বাবা মাকে বললেন ঠিক আছে তুমি এই আইসিডিএস স্কুলেই দাও, এই করলেন ওরা সেইটাই একটা যে লিখে পাবলিশ করে দেন। তখন আপনার মনে হবে যে আমি যা শিখেছিলাম দেখলাম সারা পৃথিবীতে এই অবজারভেশনটা রয়ে গেল। আর এখন জার্নাল যেহেতু অনলাইন, দেখবেন সারা পৃথিবীর লোক খুঁজে খুঁজে বার করবে এইরকম একটা কাজ তো হয়েছে, একজন তো করেছে, কেউ না কেউ করেছে, তখন আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে। আমি সেই কারণেই পড়াশোনাটা করিয়েছি যে কেউ না কেউ অবজার্ভ করবে যে আমি একটা প্রবলেম দেখেছিলাম এবং সেটাকে সলভ করার জন্য আমি এই চেষ্টা নিয়েছিলাম, তার জন্য করসপন্ডিং একটা আজকে সেইটাকেই বলা হয় রেফারেন্স টার্ম। এই যে ছেলেকে পাঠিয়েছিলাম আমি কি বলে লেখালেখিতে তুমি থাকো, তো এর মধ্যে 10-12টা লেখালেখি করেছে, তাতে ওর রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি বা আমেরিকান কেমিক্যাল সোসাইটি থেকে বেরিয়েছে এবং সেই আর্টিকেলগুলো এত গুরুত্বপূর্ণ হয়েছে ইতিমধ্যে 300 জন ওর আর্টিকেলগুলোকে রেফার করেছে তাদের লেখার মধ্যে। এইটাকে সাইটেশন বলা হয়। Environment where teachers and students together understand and solve their problems.
টু ব্রিং এক্সেলেন্স ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস। এই যে আপনারা ন্যাকে যাবেন, ন্যাকে A+ পেতে গেলে যে এক্সেলেন্সটা দরকার সেটা শুধুমাত্র টিচারদের দ্বারা হয়ে উঠবে না। আমরা যে 100 জন আছেন, আপনারা ওনাদের পাশে থাকবেন, ওনারা গাইড দেবেন যে তোমরা বাবা এই ক্লাসগুলো ভালো করে একটু ডেকোরেট করে নাও, তোমরা একটু ক্লাসে এসো, তোমরা এই জায়গাটা করো। কারণ যখন ম্যাম ভিজিট করতে আসবে সে একদম দেখবে যে আপনার ওই 7টা ক্রাইটেরিয়ার উপরে আমরা যা কাজ করেছি তার ডকুমেন্টেশন হয়েছে, তার ছবি হয়েছে, এবং সেটা সফট কপি হয়েছে, সেটা হার্ড কপিও আছে। এবং তাতে আপনাদের এসে ওরা আসলেই আগে ফার্স্ট মিট করে ছাত্রদের সঙ্গে, ওরা এসে আগে টিচারদের সঙ্গে আসবেই না। আচ্ছা আপনি কি এখানে পড়ছেন, আপনার কি এই কলেজটা ভালো লাগছে? বলবে হ্যাঁ ভালো লাগছে। কি শিখেছেন এখানে এসে? এই শিখেছি। এরকম করে 10 জনকে র্যান্ডামলি জিজ্ঞেস করুন। রিসার্চের নিয়ম হচ্ছে যে কখনো বায়াসড হয়ে জিজ্ঞেস না করা, র্যান্ডামলি জিজ্ঞেস করে বার করতে হবে যে প্রবলেমটা কি। মানে সব মাই তো তার ছেলেকে ভালোই বলবে, আমাকে দেখতে হবে যে কোন মা তার ছেলেকে বলছে ভালো না। তা আমরা সবসময় আমার কলেজকেই ভালো বলবো, আমার অধ্যাপকদের ভালো, সবসময় আমি যে আমার একটু মুখোমুখি হচ্ছি নাকে, ওরা ঠিক কায়দা করে বার করবে কার মুখ থেকে কোন কথাটা বার করবে। ছেলেরা বেশি ভালো না মেয়েরা বেশি ভালো? কাদের বেশি ভালো লাগে? ছেলেরা পালিয়ে যায় তাদের ভালো লাগে বেশি, নাকি মেয়েরা এখানে বসে শোনে বলে তাদের ভালো লাগে বেশি? ওরা ঠিক বার করে দেবে, ওটা নিয়ে তখন ব্রেনিংটা করতে থাকবে ওরা। যাই হোক, এই হচ্ছে ন্যাকের পদ্ধতি যাওয়া। সেই জন্য এখানে বলছি যে এই জায়গাটাকে আমাদের ধরতে হবে। আর আমি নিজে একটা প্রবলেমের কথা দিকে রেখেছি আপনাদের সুবিধা হবে বলে, এই সার্চিং ফর ইরেগুলার অ্যাটেন্ডেন্স অফ ফিউ অর মেজরিটি অফ স্টুডেন্টস। এরকম আপনি একটা ভাবতে পারেন, ওই ট্রুয়েন্সি বলে একটা কথা ব্যবহার করা হয়, দেখেছেন তো? আমাদের এখানে আছে ট্রুয়েন্সি, মানে স্কুল পালানো ছেলে, স্কুলে এসেছে বাবা আমাকে বলেছে, তারপর হঠাৎ করে হাও। তো এইরকম আপনি লক্ষ্য করেন যে আমার ক্লাসে এই প্রত্যেক দিনই দেখি টিফিনের পরে ওই ছেলেগুলো আর নেই, 4টে ছেলে বা 2টো ছেলে নেই। এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, সে ড্রাগ খেতে যাচ্ছে না সিনেমা দেখতে যাচ্ছে না অন্য কোথায় যাচ্ছে, এইটাটা সেটা অবজার্ভ করতে হবে। সার্চিং ফর ইরেগুলার অ্যাটেন্ডেন্স অর ফিউ অর মেজরিটি অফ স্টুডেন্টস, সার্চিং ফর উইকনেস ইন বেঙ্গলি। কোনো ছাত্র ভালো বাংলা লিখতে পড়তে পারে না, বলতে পারে না, সেটাও আপনার ইমিডিয়েট অ্যাকশনের মধ্যে পড়বে রিসার্চের এরিয়াতে। উইকনেস ইন ম্যাথমেটিক্স লার্নিং ফর ক্লাস 6, 7 অর যে কোনো একটা ক্লাস আপনি চয়েস করে নিলেন যে ম্যাথমেটিক্সের সে ভালো, এরিথমেটিক পারলেও ত্রিকোণমিতিটা ভালো পাচ্ছে না, অঙ্কের স্যারের প্রবলেম এটা, অঙ্কের স্যারেরা খুঁজে বার করলেন যে পার্টিকুলার পারলেও ত্রিকোণমিতিটা পাচ্ছে না, তাহলে আমাকে খুঁজে বার করতে হবে ত্রিকোণমিতিতে কোথায় কনসেপ্টটা ভুল হচ্ছে। তাহলে কি পরিমিতিটা আগে ভালো করে শেখানো হয়নি? তাই জন্য ওরা ত্রিকোণমিতিতে ট্যান থিটা কস থিটাকে কাজে লাগাতে পারছে না। এইগুলো ইমিডিয়েট প্রবলেমের মধ্যে পড়ে, মানে ছোট প্রবলেম কিন্তু ইমিডিয়েট সলভ করার রাস্তা। তাহলে ত্রিকোণমিতি ক্লাসটা কীভাবে পড়ালে ওদের আরও ভালো করা যেতে পারে। আমরা কখনোই কোনো মাস্টারি লার্নিং বলে একটা কথা ব্যবহার হয়, জানেন তো? যে নরেন্দ্রপুরের সব ছেলেই কী করে 90% উপরে পাচ্ছে, আর আমরা কেন পাচ্ছি না? আমাদের ওই ওয়ান অ্যান অ্যাভারেজে 2টো কি ছেলে 90% উপরে, বাকি সব পেছনে। তাহলে পড়ানোর পদ্ধতিতে ভুল, নাকি না ওরা খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পাচ্ছে, বা ওরা আর কি পাচ্ছে? তো সেই জায়গাগুলো আমাদের ধরা দরকার যে আমরা কি করে ওই জায়গায় পৌঁছতে পারি। যখন একটা ক্লাসের পড়ানোর ফলে 90% স্টুডেন্ট 90% লার্নিং হবে, তাকে আমরা বলবো 100% তো সব হয় না। আমি ক্লাসে যে এতক্ষণ বললাম, আমি এরপরে যদি আপনাদের বলি একটা কোশ্চেন দিয়ে দিলাম, দেখুন যদি আপনারা উত্তর দিন, দেখবেন যে অনেকেই উত্তর দিতে পারলেন না, বা কেউ উত্তর দিতে পারলো। সব মিলিয়ে আমার একটা বেরিয়ে গেলো যে আমার ক্লাসে 50 জন উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ওই 20-25 জন খুব ভালো শুনেছে আমার প্রবলেমগুলোকে। আমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার কাছ থেকে একটু বলুন ঠিক মেরে দিন তো আপনার কোন জায়গাটা কি ভালো লেগেছে। সেই জায়গাটা থেকে যে আউটপুট বেরিয়ে আসলো, তখন আমি বুঝে গেলাম যে আমার লেকচারটা যদি দেখি যে প্রায় 50 জনের 45 জনই আমার ভালো উত্তর দিয়েছেন, মানে আমার সবকটা উত্তরে যে আমি স্যাটিসফাইড, আমার ক্লাসটার আউটপুট সবচেয়ে ভালো। এইটা বলা হয় মাস্টার লার্নিং। তাই জন্য ক্লাসের শিক্ষক আমি আজ পর্যন্ত কোথাও কোনো চেয়ারে বসে পড়িয়েছি বলে আমার মনে পড়ে। আমি ওই 1992 সালের 29 অক্টোবর স্কুলে ঢুকেছি, হাওড়া বিবেকানন্দ স্টেশনে, আর আজকেও আপনাদের সামনে পড়াচ্ছি। আমি কখনো বসে পড়েছি বলে আমার মনে পড়ে, যার ফলে এই যে হাতে করে বাড়ির